তোমাদের পরীক্ষা ছিল, তো ওই সময় তো ক্লাস নেওয়ার সুযোগ পাই নাই। ঠিক আছে, তাহলে আমি একটু শেয়ার করি, দেখো শেয়ারিংটা ঠিক মতো হচ্ছে কিনা। দেখা যায়? হ্যাঁ স্যার দেখা স্লাইড যাচ্ছে। শোটুকু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যালো? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস থেকে শুরু করি। আমরা গত ক্লাসে ছিলাম। হ্যাঁ, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। গত ক্লাসে আমরা ছিলাম প্যারাসাইটোলজি কাকে বলে এবং প্যারাসাইট কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। এরপর আমরা যেটা বলছিলাম যে প্যারাসাইট একটোপ্যারাসাইট হতে পারে, এন্ডোপ্যারাসাইট হতে পারে। একটোপ্যারাসাইট মানে যেটা বসানো যায়, তাহলে তো সমস্যা কিনা এখানে। আচ্ছা, প্যারাসাইটকে আমরা, কথা শোনা যাচ্ছে এখন? স্যার শোনা যাচ্ছে কথা কিন্তু মাঝে মাঝে বাজে বাজে আসছে স্যার কি স্যার। বেজে বেজে আসতেছে, এখন রুম থেকে বের হয়ে আসলাম, আর কি করব বলো। স্যার পরে যান, এখন মোটামুটি বোঝা যাচ্ছে আগের থেকে। আচ্ছা ঠিক আছে, দেখো এই প্যারাসাইটটা দুইটা ফর্মে আছে, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। হ্যাঁ, সেটা তোমাদেরকে বলছি যে প্রোটোজোয়া হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার, মেটাজোয়া হচ্ছে গিয়ে বহুকোষী বা মাল্টিসেলুলার। ঠিক আছে, তারপরে আমরা যেটা বলছি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে প্যারাসাইটের ক্লাসিফিকেশন। তাহলে এখানে আমাদের ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল এটা পুরাটাই লাগবে। সো প্রোটোজোয়া, সার্কোডিনা, স্পোরোজোয়া, মাস্টিগোফোরা, সিলিয়াটা, এবং এদের ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলা এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি তোমাদেরকে নোট দিয়ে দেব। আজকে আসলে পড়া ম্যাক্সিমাম হচ্ছে মুখস্থ করার বিষয়, এখানে বোঝার বিষয় খুবই কম। ওকে, তারপরে আমি যেটা পড়াইছিলাম যে মেটাজোয়া, এটাকে আমরা তিন ভাগে ভাগ করি। বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নেমাথোলমিনথেস আর একটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের আন্ডারে সিস্টোট এবং ট্রেমাটোড, আর নেমাথোলমিনথেসের আন্ডারে নেমাটোড। তাহলে ইম্পর্টেন্ট কিছু নেমাটোডস এর এক্সাম্পল আমি দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি নেমাটোডের এক্সাম্পল আরো বেশি আছে। ওকে, সিস্টোডের এক্সাম্পল, ট্রেমাটোডস এর এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসে আমাদেরকে যেটা জানতে হবে, প্রথমে আমরা জানলাম প্যারাসাইট, এখন আমরা জানবো হোস্ট। একটা প্যারাসাইট কি করতে হবে, একটা হোস্টের ভিতরে থাকতে হবে অথবা বডি সারফেসে থাকতে হবে এবং তার থেকে নিউট্রিশন নিতে হবে, তাহলে তুমি বলতে পারবা এটা একটা প্যারাসাইট। ওকে, সো হোস্ট কারা? হোস্ট হচ্ছে কি আমরা, হিউম্যান হতে পারে, যে কোনো অ্যানিমেল হতে পারে। তাহলে হোস্টকে কিছু ক্লাসিফাই করা হয়েছে। ঠিক আছে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
সো হোস্ট কাকে বলবো? হোস্ট আর অর্গানিজম, hosts are organism which gives shelter and nourishment to the parasite. Okay, host কে 5 ভাগে ভাগ করা হয়েছে: ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, অ্যাক্সিডেন্টাল হোস্ট, প্যারাটেনিক হোস্ট এবং রিজার্ভিয়ার হোস্ট। তার এই 5টা টাইপ তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে যেটা বেশি জিজ্ঞেস করে ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এবং অ্যাক্সিডেন্টাল হোস্ট, এই 3টা বেশি করে জিজ্ঞেস করে। তাহলে এই যে প্যারাসাইটের মধ্যে আসলে 2টা লাইফ সাইকেল আছে, একটা হচ্ছে কি সেক্সুয়াল লাইফ সাইকেল আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল। ঠিক আছে? সো প্যারাসাইট যেখানে যে হোস্টের মধ্যে তার সেক্সুয়াল লাইফ সাইকেলটুকু অতিবাহিত করে বা কমপ্লিট করে, সেটাকে বলা হয়, সেই হোস্টটাকে বলা হয় ডেফিনিটিভ হোস্ট। আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে কি, যেখানে প্যারাসাইটটুকু তার অ্যাসেক্সুয়াল স্টেজটুকু হারবার করে বা অতিবাহিত করে। ওকে, তাহলে ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, বেসিক ডিফারেন্স কোথায়? যে হোস্টের মধ্যে প্যারাসাইট তার সেক্সুয়াল লাইফটুকু পাস করে সেটাকে বলা হয় ডেফিনিটিভ হোস্ট। আর যে হোস্টের মধ্যে প্যারাসাইট তার অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলটুকু পাস করে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট হোস্ট। এটা পরীক্ষা জিজ্ঞেস করে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে অ্যাক্সিডেন্টাল হোস্ট আছে। অ্যাক্সিডেন্টাল হোস্ট হচ্ছে গিয়ে এরকম যে কিছু কিছু প্যারাসাইট আছে যেগুলো, মনে করো ডগ, কুকুরকে ইনফেক্ট করে। হ্যাঁ, তার লাইফ সাইকেলটুকু এরকম যে সে শুধু কুকুরকে ইনফেক্ট করবে বা অন্য কোনো প্রাণীকে ইনফেক্ট করবে, মানুষকে ইনফেক্ট করবে না। কিন্তু মানুষ যদি অ্যাক্সিডেন্টালি ওই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে মানুষকে বলবো অ্যাক্সিডেন্টাল হোস্ট। ঠিক আছে? সো অ্যাক্সিডেন্টাল হোস্ট এটাও পরীক্ষা জিজ্ঞেস করে এবং এটা নিয়ে আরেকটা বড় চ্যাপ্টার আছে, সেটা আমরা এখন আলোচনা করব না। তাহলে পরীক্ষায় যে 3টা বেশি জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এবং অ্যাক্সিডেন্টাল হোস্ট। ওকে, জি স্যার। এরপরে আসো প্যারাটেনিক হোস্ট এবং রিজার্ভিয়ার হোস্ট। ওকে, তো প্যারাটেনিক হোস্টের আরেক নাম হচ্ছে গিয়ে ক্যারিয়ার হোস্ট বা ট্রান্সপোর্ট হোস্ট। এ হোস্ট হোয়ার দ্য প্যারাসাইট রিমেন ভায়াবল উইদাউট ফার্দার ডেভেলপমেন্ট। এখানে জাস্ট প্যারাসাইটটুকু থাকবে। প্যারাসাইটের মধ্যে কিন্তু কিছু লাইফ সাইকেল আছে, তারা, আমরা যেমন ছোট থেকে বড় হই, তারপর বুড়ো হই, ঠিক আছে, প্যারাসাইট গুলারও কিন্তু এরকম একটা লাইফ সাইকেল আছে। ওকে, তো তাদের মধ্যে যেমন ধরো এগ থাকে, লার্ভা থাকে, অ্যাডাল্ট ওয়ার্ম থাকে, এভাবে 3টা লাইফ সাইকেল তারা পাস করে যে কোনো হোস্টের মধ্যে। ওকে, তো এখানে কি হলো, যে এখানে যে ফর্মটুকু এন্টার করবে সেই ফর্মটুকু হয়তো রয়ে যাবে। তো এটাকে বলা হয় প্যারাটেনিক হোস্ট এবং এটাতে আহ, মানে প্যারাসাইটটুকু অন্য কাউকে ইনফেক্ট করে না। কিন্তু রিজার্ভিয়ার হোস্টের মধ্যে কি সমস্যা, প্যারাসাইটটুকু ওই হোস্টের কাছে থাকবে এবং ওই হোস্টটি কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করে। ওকে, তাহলে প্যারাটেনিক হোস্ট আর রিজার্ভিয়ার হোস্টের মধ্যে প্যারাসাইট থাকবে, কিন্তু প্যারাটেনিক হোস্ট অন্য কোনো হোস্টকে বা অন্য কোনো মানুষকে ইনফেক্ট করাবে না বা সোর্স অফ ইনফেকশন হিসেবে কাজ করবে না। কিন্তু রিজার্ভিয়ার হোস্ট প্যারাসাইটটাকে হারবার করবে, মানে লালন পালন করবে এবং অন্য হোস্ট বা অন্য মানুষের জন্য একটা ইনফেকশাস সোর্স হিসাবে কাজ করবে। ঠিক আছে? তো পরীক্ষার জন্য কিছু এক্সাম্পল আছে। পরীক্ষা জিজ্ঞেস করে ডেফিনিটিভ হোস্টের এক্সাম্পল দাও। কিসের ক্ষেত্রে মানুষ ডেফিনিটিভ হোস্ট? যেমন অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, আমরা যেটা বলি রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। ঠিক আছে, এটা সব থেকে বেশি কমন। এখানের মধ্যে মেন হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। তারপর হলো ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম স্পিসিস, ওখানে মেন ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। তারপর একটা অর্গানিজম আছে, প্যারাসাইট আছে, ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস, ওখানে মেন অ্যাক্সিডেন্টাল হোস্ট হিসেবে কাজ করে। ওকে, তারপরে দেখো প্যারাটেনিক হোস্ট, রিজার্ভিয়ার হোস্ট। প্যারাটেনিক হোস্ট, এখানে ফিশ,
ক্যারাটেনিক হোস্ট হিসেবে কাজ করে ইন কেস অফ ডাইফাইলোবক্ট্রিয়াম ল্যাটাম। তারপরে দেখো ম্যান রিজার্ভিয়ার হোস্ট হিসেবে কাজ করে ইন কেস অফ লিশমিনিয়া ডোনোভানি। ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ডিফারেন্স গুলা আসলে বেসিক্যালি এগুলো মাইনিউট ডিফারেন্স প্যারাটেনিক হোস্ট রিজার্ভিয়ার হোস্টের মধ্যে সামান্য ডিফারেন্স আছে, জাস্ট এই সামান্য ডিফারেন্সটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের প্যারাসাইটোলজির জন্য এক্সাম্পল গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই যে এক্সাম্পল অফ হোস্ট এটা ফ্রিকোয়েন্টলি সবাইকে জিজ্ঞেস করে, বিশেষ করে ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এবং অ্যাক্সিডেন্টাল হোস্ট। ওকে, আচ্ছা। তো আমি তোমাদেরকে আগেই বলছি, আচ্ছা, যে আমাদের প্যারাসাইট গুলা কিছু লাইফ সাইকেল থাকে যেখানে তারা হোস্টের মধ্যে অতিবাহিত করে। তো এই লাইফ সাইকেলটা আবার দুই ধরনের হতে পারে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট লাইফ সাইকেলের মধ্যে সিঙ্গেল হোস্ট থাকে, আর ইনডাইরেক্ট লাইফ সাইকেলের মধ্যে দুই বা তার অধিক হোস্ট থাকে। ওকে, তাহলে দেখো এন্টাময়বা হিস্টোলাইটিকা, এন্টাময়বা হিস্টোলাইটিকা এক ধরনের ডিসেন্ট্রি করে, এটাকে বলা হয় অ্যামিবিক ডিসেন্ট্রি। ওকে, এটার পুরো লাইফ সাইকেলটুকু হিউম্যানের মধ্যে অতিবাহিত হয়। ওকে, আবার দেখো ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম স্পিসিস, এটার লাইফ সাইকেল দুইটা হোস্টের মধ্যে অতিবাহিত হয়, যেমন মসকিটো, যেমন ফিমেল অ্যানিফিলিস মসকিটো এবং হিউম্যান। ওকে, তাহলে এই বিষয়গুলো আসলে জাস্ট তোমরা রিডিং দিয়ে একটা মনে রাখার বিষয়, হ্যাঁ, এখানে বোঝার বিষয় কম। এবার আসো ভেক্টর। ভেক্টর কি জিনিস? যেমন মশা, এটা একটা ভেক্টর। মাছি, এটাও একটা ভেক্টর। তো ভেক্টর কাকে বলবে? an arthropod or other living carrier that transport a pathogenic organism from an infected to a non-infected host. তাহলে দেখো মশা, একজন মানুষ ম্যালেরিয়াতে আক্রান্ত, ওকে, তার শরীরের মধ্যে প্লাজমোডিয়ামের জীবাণু আছে ব্লাডের মধ্যে। তাহলে একটা অ্যানোফিলিস মসকিটো ওই আক্রান্ত মানুষের ব্লাডটুকু সাক করলো এবং কি করলো, সে ম্যালেরিয়ার জীবাণুটাকে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম যেটা, সেটাকে নিজের শরীরের মধ্যে টেনে নিল এবং কি করলো, সে আরেকজন মানুষ, একটা নন ইনফেক্টেড একটা ভালো মানুষকে ওই মশাটা কামড় দিল। ওকে, তাহলে কি হলো, ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ওই নন ইনফেক্টেড হোস্টের মধ্যে প্রবেশ করলো। তাহলে মশা একটা ভেক্টর হিসেবে কাজ করতে পারে এবং সে একটা মানুষের মাধ্যমে আরেকটা মানুষকে আক্রান্ত করতে পারে। ওকে, তো এই জন্য ডেঙ্গুর ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা করতে বলা হয় যে পেশেন্টকে আইসোলেট করতে হবে, আলাদা করে রাখতে হবে এবং মশারি খাটাবার ব্যবস্থা করতে হবে, যাতে ওই মানুষটার কাছে, ওই আক্রান্ত ব্যক্তির কাছে মশা রিচ করতে না পারে। ওকে, তাহলে দিস ইজ ভেক্টর। ভেক্টর দুই রকমের হয়, একটা হচ্ছে বায়োলজিক্যাল আর একটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল। বায়োলজিক্যাল ভেক্টরের মধ্যে প্যারাসাইটটুকু ট্রান্সফার হয় এবং ডেভেলপমেন্ট হয়, আর মেকানিক্যাল ভেক্টরের মধ্যে শুধু প্যারাসাইটটুকু ট্রান্সফার হয়। দ্যাট মিন্স মেকানিক্যাল ভেক্টর ওই প্যারাসাইটকে লালন পালন করবে না, জাস্ট সে ক্যারি করে আরেকটা হোস্টের কাছে পৌঁছায় দেবে। সো কিছু এক্সাম্পল আছে বায়োলজিক্যাল ভেক্টর এবং মেকানিক্যাল ভেক্টরের মধ্যে। ওকে, এখানে বায়োলজিক্যাল ভেক্টরে দেখো মসকিটো বা স্যান্ডফ্লাই, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স। তারা কি করে, ওই প্যারাসাইটটাকে লালন পালন করে, প্লাস তারা কি করে অন্য হোস্টের মধ্যে ছড়ায় দেয়। এবার আসো কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন, প্যারাসাইটিক ডিজিজ এবং প্যারাসাইটিক ইনফাস্টেশন। তুমি একটা প্যারাসাইট তোমার শরীরের ভিতরে প্রবেশ করলো, তখন সেটাকে আমরা বলবো প্যারাসাইটিক ইনফেকশন। শরীরের ভিতর প্রবেশ করার পরে সে শরীরের মধ্যে কিছু ডিজিজ প্রডিউস করলো, দ্যাট মিন্স আমরা কিছু সাইন সিমটম পেলাম, সেটাকে বলবো প্যারাসাইটিক ডিজিজ। আর প্যারাসাইটিক ইনফাস্টেশন কি? মাথা ভর্তি উকুন, মাথার মধ্যে প্রচুর উকুন, তাহলে এই কন্ডিশনটাকে বলবো প্যারাসাইটিক ইনফাস্টেশন।
দ্যাট ইজ এক্সটার্নাল প্যারাসাইটিজম বাই একটোপ্যারাসাইট। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার স্যার। আরেকবার লেখা একটু বলবেন? দেখো জিনিসটা খুব ইজি। প্যারাসাইটিক ইনফেকশন, প্যারাসাইটিক ডিজিজ এবং প্যারাসাইটিক ইনফাস্টেশন। প্যারাসাইটিক ইনফেকশন এবং ডিজিজটা এন্ডোপ্যারাসাইটের উপর নির্ভরশীল। দ্যাট মিন্স তুমি একটা প্যারাসাইট দ্বারা আক্রান্ত হলা, মানে প্যারাসাইটটুকু তোমার শরীরে প্রবেশ করলো, তখন সেই কন্ডিশনটাকে বলবো প্যারাসাইটিক ইনফেকশন। আর শরীরে ঢোকার পরে ওই প্যারাসাইট যদি ডিজিজ প্রডিউস করে, সেই ডিজিজ প্রডিউস করতেও পারে, নাও পারে। কিন্তু যদি কোনো রকম ডিজিজ প্রডিউস করে, দ্যাট মিন্স তুমি কোনো সাইন সিমটম পাও, তাহলে ওই কন্ডিশনটাকে বলবা প্যারাসাইটিক ডিজিজ। ওকে। আরেকটা হচ্ছে প্যারাসাইটিক ইনফাস্টেশন, মানে ওই যে বললাম কিছু প্যারাসাইট আছে একটোপ্যারাসাইট, দ্যাট মিন্স তোমার বডি সারফেসে থাকবে, যেমন মাথার উকুন। ঠিক আছে? তো আজকাল বাচ্চাদের মাথায় উকুন দেখা যায় না, আমাদের ছোটবেলায় আমরা প্রচুর দেখছি। ঠিক আছে? মাথা ভর্তি উকুন, একটু মাথা ঝাড়া দিলে মাথা থেকে উকুন পড়ে এরকম। ওকে। তাহলে ওই কন্ডিশনটাকে বলবো ইনফাস্টেশন। তাহলে তোমাকে বেসিক্যালি মনে রাখতে হবে ইনফেকশন কি, ইনফাস্টেশন কি। ইনফেকশন হচ্ছে গিয়ে শরীরের ভিতরে ঢুকতে হবে প্যারাসাইটকে, আর ইনফাস্টেশন হচ্ছে গিয়ে শরীরের ভিতরে ঢুকবে না, শরীরের বাইরে থাকবে, কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। ওকে। এটাকে বলবো প্যারাসাইটিক ইনফাস্টেশন। তাহলে দেখো এই যে প্যারাসাইট গুলো আমাদের শরীরে কিভাবে ঢুকতে পারে। কন্টামিনেটেড ওয়াটার, সয়েলের মাধ্যমে, কন্টামিনেটেড ফুডের মাধ্যমে, এক মানুষ থেকে অন্য মানুষের মাধ্যমে, ভেক্টর, এই যে বললাম মশা মাছি, তারপর কোনো অ্যানিমেলের মাধ্যমে, যেমন বাচ্চারা কুকুর পালন করে, ছোট ছোট বিভিন্ন রকম কুকুর পালন করে, ওখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। ওকে। সো প্যারাসাইট গুলো আমাদের শরীরে বিভিন্ন মোডে এন্টার করতে পারে, ওরাল রুট, স্কিন রুট, ভেক্টরের মাধ্যমে, ওরাল রুট, স্কিন, ভেক্টরের মাধ্যমে, তারপর ডাইরেক্ট, ভার্টিক্যাল, আয়াট্রোজেনিক। সো ওরাল, মিটিং আছে নাকি? ও আচ্ছা, আমাদের নেটের কানেকশন নাই। আচ্ছা ঠিক আছে। সো মোড অফ ইনফেকশন কি কি হতে পারে? ওরাল রুটের মাধ্যমে, দ্যাট মিন্স কন্টামিনেটেড ফুড এবং ড্রিঙ্ক, তারপরে স্কিনের মাধ্যমে, তারপরে ভেক্টর, তারপরে ডাইরেক্ট ইনফেকশন হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমে, তারপর ভার্টিক্যালি ইনফেকশন হতে পারে মা থেকে বাচ্চার কাছে, আবার কিছু হতে পারে আয়াট্রোজেনিক, যেমন ব্লাড ট্রান্সফিউশন। একজনের রক্তে প্লাজমোডিয়ামের জীবাণু আছে, এই প্লাজমোডিয়াম জীবাণু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আরো একজনের কাছে পাস হতে পারে। ওকে। সো দিস আর দ্য মোড অফ ইনফেকশন। এবার আসো তিনটা রিলেশনশিপ আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি সিম্বায়োসিস, কমেন্সালিজম এবং প্যারাসাইটিজম। সিম্বায়োসিস, কমেন্সালিজম, প্যারাসাইটিজম, এই শব্দগুলোকে তোমরা আগে শুনছো? হ্যালো? না স্যার। না স্যার। তোমরা ইন্টারে মনে হয় পড়ছিলা মিথজীবিতা, মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, তাহলে মিথজীবিতা যেটা, সেটাই হচ্ছে গিয়ে সিম্বায়োসিস। মিথজীবিতা যেটা, সেটাই হচ্ছে গিয়ে সিম্বায়োসিস। ওকে। তো সিম্বায়োসিস, কমেন্সালিজম এবং প্যারাসাইটিজম বলতে আমরা কি বুঝি? দেখো আমরা কি বললাম, হোস্ট এবং প্যারাসাইট এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ। রিলেশনশিপটুকু হচ্ছে তিন রকম: সিম্বায়োসিস, কমেন্সালিজম, প্যারাসাইটিজম। তাহলে সিম্বায়োসিস কি? সোজা বাংলায় এটাকে বলা হয় মিথজীবিতা। দ্যাট মিন্স হোস্ট এবং প্যারাসাইট একে অপরের উপকার করবে, ক্ষতি করবে না। সিম্বায়োসিস হচ্ছে গিয়ে হোস্ট এবং প্যারাসাইট দুইটাই বেনিফিটেড হবে, কেউ কারো ক্ষতি করবে না। আচ্ছা, তারপরে আসো কমেন্সালিজম।
যেখানে প্যারাসাইট উপকৃত হবে, প্যারাসাইট বেনিফিটেড হবে, কিন্তু হোস্টের কোনো ক্ষতি হবে না। তাহলে সিম্বায়োসিসে কি ছিল? হোস্ট এবং প্যারাসাইট দুটাই উপকৃত হবে। আর কমেন্সালিজমে প্যারাসাইটটুকু উপকৃত হবে, কিন্তু হোস্টের কোনো ক্ষতি হবে না। ওকে, তারপরে কি? প্যারাসাইটিজম। এখানের মধ্যে হোস্ট ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু প্যারাসাইটটুকু উপকৃত হবে। কিছু কিছু প্যারাসাইট আছে যে হিউম্যানের ভিতরে, হিউম্যানের ব্লাড প্রয়োজন হয় তার লাইফ সাইকেলটুকু কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তাহলে সে কি করলো? হিউম্যানের ইন্টেস্টাইনে গেল, ওখান থেকে সে ব্লাড সাক করলো। ওকে, আর এখানে কি হলো? হোস্ট আস্তে আস্তে ব্লাড হারাতে থাকলো। তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে প্যারাসাইটিজম। পরীক্ষা কিন্তু এটা জিজ্ঞেস করে, তোমরা সোজা বাংলায় বলে দেবা। সিম্বায়োসিস উভয় উপকৃত হবে। কমেন্সালিজমে শুধু প্যারাসাইট উপকৃত হবে, কিন্তু হোস্টের কোনো ক্ষতি হবে না। আর সরি, কমেন্সালিজমে প্যারাসাইট উপকৃত হবে, কিন্তু হোস্টের কোনো ক্ষতি হবে না। আর প্যারাসাইটিজমে প্যারাসাইটটুকু উপকৃত হবে, কিন্তু হোস্টের ক্ষতি হবে। ওকে, তাহলে এই তিনটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আসো প্যাথোজেনেসিস অফ প্যারাসাইটিক ডিজিজ। প্যারাসাইট গুলা বিভিন্ন ভাবে আমাদের শরীরে ডিজিজ প্রডিউস করতে পারে। ওকে, যেমন মেকানিক্যাল ট্রমা, স্পেস অকুপাইং লিশন, ইনফ্লামেটরি রিঅ্যাকশন। সে বিভিন্ন এনজাইম রিলিজ করতে পারে, এবং সেই এনজাইম গুলো আমাদের বডির বিভিন্ন বিভিন্ন অর্গানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সে অ্যালার্জি প্রডিউস করতে পারে, এমনকি সে ক্যান্সারও প্রডিউস করতে পারে। নিউপ্লাজম তোমাদেরকে পড়ানো হয়েছে? জি স্যার, প্যাথোলজিতে। স্যার প্যাথোলজিতে পড়ে এসেছি স্যার। নিউপ্লাজমের ডেফিনেশন কেউ বলতে পারবা? Sir, abnormal mass formation. অ্যাবনরমাল মাস ফরমেশন। আমি চাচ্ছি ডেফিনেশন একজন বলো তো দেখি। দেখো, আমাদের মেডিকেল সায়েন্সটা হচ্ছে অল অ্যাবাউট ডিসকাশন। একজন আরেকজনকে জিজ্ঞেস করবা, না পারলে নাই, কিন্তু এই যে প্র্যাকটিসটুকু থাকা দরকার। ডেফিনেশন কে দিছে বলো তো? নিউপ্লাজমের ডেফিনেশন কে দিছে? এতক্ষণ একটা আনসার। ডেফিনেশন ইজ গিভেন বাই উইলিস। ঠিক আছে, উইলিস নামে একজন বিজ্ঞানী এই ডেফিনেশনটুকু দিছে, রবিনস কিন্তু দেয় নাই। ঠিক আছে, তাহলে ইট ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, the growth of which exceeds and is uncoordinate with that of normal tissue and persists in same excessive manner and after cessation of stimuli which evoke the changes. এই যে লাইনগুলো বললাম, এই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, both for আন্ডার গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় এই নিউপ্লাজমের প্রত্যেকটা লাইন তুলে দেয়। ঠিক আছে, তাহলে এই নিউপ্লাজমের ডেফিনেশন সবাইকে সারা জীবন মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের যে প্যারাসাইট আছে সেগুলো কিন্তু আমাদের শরীরে ক্যান্সার প্রডিউস করতে পারে। সো আমাদের যে প্যারাসাইটিক ডিজিজ হয়, প্রথমে বললাম যে মেকানিক্যাল ট্রমা। মেকানিক্যাল ট্রমা কি? আমরা প্যারাসাইটকে যে ফর্মে পাই, সে ফর্মটা আমাদের শরীরে থাকলে সেই ফর্মটাই আমাদের অনেক ক্ষতি করতে পারে। এমনকি একটা ডিম, প্যারাসাইটের একটা ডিমের থেকেও কিন্তু ক্যান্সার প্রডিউস হতে পারে। ওকে, তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে যে মেকানিক্যাল ট্রমা। যেমন ধরো একটা প্যারাসাইট, আমরা কি বললাম? প্রোটোজোয়া, মেটাজোয়া। মেটাজোয়া হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পেটের কৃমিগুলা। পেটের যে কৃমি থাকে, রাউন্ড ওয়ার্ম আছে, হুকওয়ার্ম আছে, ওই কৃমিগুলাকে বলা হয় অ্যাকচুয়ালি মেটাজোয়া বা হেলমিন্থ। ওকে, তো এই মেটাজোয়া গুলা বেসিক্যালি তিনটা ফর্মে থাকে, এগ, লার্ভা এবং অ্যাডাল্ট। আচ্ছা, লার্ভা কি জিনিস সেটা তো তোমরা পড়ে আসছো তাই না? ইন্টারে পড়ছো না? এমনি লার্ভা নামটুকু শুনছো কিনা? জি স্যার।
হ্যাঁ, এগুলো তো আমাদের বায়োলজিতে পড়া ছিল, সুকীট, মুক্কিট, ওগুলাই তো লার্ভা, তাই না? তাহলে হ্যাঁ স্যার। দেখো এই যে হুম তাহলে আমার যে হেলমিন্থ আছে বা মেটাজোয়া আছে, সেটা বেসিক্যালি তিনটা ফর্মে থাকে। একটা হচ্ছে এগ, এগ থেকে লার্ভা বের হয়, আরেকটা হচ্ছে লার্ভা যখন পরিণত হয় সেটাকে বলি অ্যাডাল্ট। বেসিক্যালি এটাই হচ্ছে কি বেসিক একটা ওদের লাইফ সাইকেল। ওকে, সো এই যে এগ, লার্ভা এবং অ্যাডাল্ট, এই তিনটায় কিন্তু মেকানিক্যাল ট্রমা করতে পারে। যেমন একটা প্যারাসাইট আছে, তার নাম হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। ওইটা কিন্তু ভেনের মধ্যে থাকে এবং সেটা ডিম পাড়ে আমাদের ইউরিনারি ব্লাডারে গিয়ে, এবং ওই ডিমটা কি করে ইউরিনারি ব্লাডারে গিয়ে ইরিটেশন করে, ইনফ্লামেটরি একটা কন্ডিশন ক্রিয়েট করে। আর তোমরা জানো ক্রনিক ইনফ্লামেশন আলটিমেটলি লিডস টু নিউপ্লাজম। তাহলে জাস্ট সে ডিম পারলো এবং ডিমটুকু ব্লাডারে গিয়ে ডিপোজিট হলো, এবং ব্লাডারে ইরিটেশনের কারণে আলটিমেটলি ব্লাডার ক্যান্সার দেখা গেল। ঠিক আছে, তাহলে দেখো একটা সামান্য ডিম জাস্ট একটা জায়গায় আছে, সম্পূর্ণ ইরিটেশনের কারণে কিন্তু আলটিমেটলি পেশেন্টটুকু ক্যান্সারে আক্রান্ত হলো। ওকে, তারপরে লার্ভা, লার্ভা মুভমেন্ট করতে পারে এবং এই লার্ভা গুলা লাংসে গিয়ে নিউমোনিয়া ক্রিয়েট করতে পারে। তারপরে অ্যাডাল্ট ফর্ম আছে অনেকগুলা, অ্যাডাল্ট ফর্ম গুলা বিশেষ করে ইন্টেস্টাইনে বিভিন্ন রকম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করে ইত্যাদি। ওকে, তারপরে স্পেস অকুপাইং লিশন, একটা ইয়া আছে সিস্টোড আছে যেটা কিনা ব্রেনের মধ্যে চলে যেতে পারে। ব্রেনের মধ্যে চলে গিয়ে সে স্পেস অকুপাইং লিশন মানে ব্রেনের একটা জায়গা দখল করে নেয়, এবং আলটিমেটলি দে লিডস টু কনভালশন, সিজার। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইনফ্লামেটরি রিঅ্যাকশন করতে পারে অ্যান্টাময়বা হিস্টোলাইটিকা, যেটা কিনা লার্জ ইন্টেস্টাইনে ইনফ্লামেশন করে। তারপরে হচ্ছে অ্যালার্জি প্রডিউস হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন রকম এনজাইম প্রোডাকশনের কারণে, বিভিন্ন কারণ এনজাইম প্রোডাকশনের কারণে আমাদের ইন্টেস্টাইনে বিভিন্ন রকম নেক্রোসিস হতে পারে, অথবা লিভারেও নেক্রোসিস হতে পারে। ওকে, আর নিউপ্লাজমটা তোমাদেরকে বললাম সিস্টোসোমা হেমাটোবিয়াম কজেস ব্লাডার কার্সিনোমা, এটা কিন্তু অনেককে জিজ্ঞেস করে। সিস্টোসোমা হেমাটোবিয়াম হচ্ছে ট্রিমাটোডসের আন্ডারে একটা প্যারাসাইট যে কিনা ব্লাডার কার্সিনোমা করে। তো পরীক্ষাটা জিজ্ঞেস করে যে একটা প্যারাসাইটের নাম বলো যেটা কিনা কার্সিনোমা বা নিউপ্লাজম করতে পারে। তোমার আনসার হবে সিস্টোসোমা হেমাটোবিয়াম। জাস্ট একটা লাইন মনে রাখলেই হবে। তাহলে এই যে কথাগুলো বললাম, এখন এগুলো আসলে তোমাদের কাছে কঠিন লাগতেছে। ওকে, একবার দুইবার রিডিং দেবা, খুব একটা কঠিন লাগবে না। এবার আসো, তুমি একটা প্যারাসাইটকে কিভাবে ল্যাব ডায়াগনোসিস করবা? তুমি মাইক্রোস্কোপি করতে পারো, কালচার করতে পারো, সেরোলজিক্যাল টেস্ট গুলো করতে পারো, মলিকুলার মেথড স্যার আছে। 10টা বেজে গেছে স্যার, এখন কি স্যার ক্লাস নেবে না? আচ্ছা, 10টা বেজে গেছে, এখন কি ক্লাস তোমাদের? প্যাথোলজি স্যার। প্যাথোলজি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন হ্যালো স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার আপনার। হ্যালো স্যার, বোঝা যাচ্ছে না আপনার কথা। নাই। ঠিক স্যার আছে, আপনার কথা বলতে, জাস্ট আপনার কথা বলতে আমার আর 2 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ বলো। কথা বোঝা যাচ্ছে না স্যার। কথা এখন বোঝা যায়? বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার আর 2টা স্লাইড বাকি ছিল, তো আমি তোমাদেরকে নোট পাঠিয়ে দেবো। আর বেশি কিছু নাই, ল্যাব ডায়াগনোসিস কিভাবে করতে হয়, কোন মেথডে করতে হয় সেগুলো শুধু বলা। ওকে, তাহলে ঠিক আছে, তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। 10টা 3 বেজে গেল, আজকে ক্লাস নিতে পারবে কিনা আমি জানি না, কোথাও নেট নাই। আর পার্সোনালি আমরা